হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। তো আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার শেষের পথে অনেকটা আগে চলে এসেছি। তো মেন যে ইম্পর্টেন্ট দুটো ক্লাস হবে, ম্যাক্সিমাম 3টে লেকচার লাগতে পারে। তো এই চ্যাপ্টার মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, হাইজেনবার্গের আনসার্টেনলি প্রিন্সিপাল, আর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা এই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মধ্যে 4টে পোর্শন পড়ে। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। এই 4টে পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট। আর তার মধ্যে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন আর হাইজেনবার্গ আনসার্টেনলি প্রিন্সিপাল, এই দুটো থেকে তোমাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটা করে দেওয়ার চান্স খুবই থাকে। তো ভিডিওটা হয়তো ঘন্টাখানেকের হবে, একটু ধৈর্য ধরে দেখবে, হ্যাঁ, আশা করি ভালো হবে। তো এবার প্রথমে আসে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। আমরা লাইটের ক্ষেত্রে কি জেনেছিলাম? লাইটের ক্ষেত্রে কি দেখেছিলাম? দুই রকমের দেখেছিলাম, একটা হচ্ছে ওয়েভ নেচার আর একটা পার্টিকেল নেচার। আর একই রকমভাবে যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেল এও কি করে, দু রকমের দেখায়। একটা হচ্ছে মাইক্রোস্কোপিক পার্টিকেলের মধ্যে কি পড়ে, ইলেকট্রন, প্রোটন, এগুলোর ক্ষেত্রে কি দেখা যায়, ওয়েভ নেচার দেখে। আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। তো পার্টিকেল নেচার আর ওয়েভ নেচারটা কি এমনি বাস্তবে উদাহরণ দিলে, যখন আমি বলছিলাম যে যখন যদি স্টুডেন্ট ক্লাসে খুব বিরক্তি করছে, টিচার বিরক্তি বোধ করছে, তাহলে কি করলো, অনেক সময় টিচার চোখ রাঙানিতে স্টুডেন্ট চুপ হয়ে গেল। তা টিচারের যখন চোখ রাঙানি দিল, তার মানে কি সেটা কোনো বস্তু থেকে কনভার্ট হচ্ছে, এনার্জিটা একটা দৃষ্টির মাধ্যমে হচ্ছে ওয়েভ, সেটাকেই বলা হচ্ছে ওয়েভ নেচার। আর পার্টিকেল কি, যখন চোখ রাঙানিতেও স্টুডেন্টটা ভয় করলো না, তখন কি করবে, টিচার একটা চক ছুঁড়ে স্টুডেন্টকে মারলো, মানে কি হলো, টিচারের থেকে শক্তি চকের মাধ্যমে স্টুডেন্টের কাছে গেল, সেটা কি একটা মাধ্যমের দ্বারা গেল। আর সেটাকে বলা হচ্ছে যে পার্টিকেল নেচার। তাহলে চক ছোড়াটাকে পার্টিকেল বলা হচ্ছে, আর চোখ রাঙানিটাকে কি বলা হচ্ছে, ওয়েভ নেচার। তাহলে এখানে মাইক্রোস্কোপিক পার্টিকেলের মধ্যে ওয়েভ। আর এবার কি করেছে ডি ব্রগলি, এই হচ্ছে ওয়েভ নেচার আর পার্টিকেল নেচারকে কাজে লাগিয়ে একটা ইকুয়েশন তৈরি করেছে, যাকে বলা হয় ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন। সেই ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশনটা কি, সেই ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশনটা হচ্ছে ল্যামডা সমান সমান h/mv। এখানে কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর হচ্ছে mv হচ্ছে কি হচ্ছে ভেলোসিটি, এই mv হচ্ছে তোমার ভরবেগ। এবার mvকে আমরা অনেক সময় কি লিখি, পি আকারে লিখতে পারি, পি সমান সমান mv, পি আকারে অনেক সময় দেখায় ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশনটা এবার আমরা প্রতিষ্ঠা করব কিভাবে। আমরা কি জানি, আমরা জানি যে তোমার প্ল্যাঙ্ক কোয়ান্টাম ইকুয়েশনটা কি ছিল, ই সমান সমান এইচ নিউ ছিল। তাহলে আমরা কি নিউকে আমরা কি লিখতে পারি, ই সমান সমান এইচ নিউকে c/λ লিখতে পারি। এটাকে 1 নম্বর ইকুয়েশন আমরা লিখলাম। এবার 2 নম্বর ইকুয়েশন প্ল্যাঙ্কের কোয়ান্টাম। এবার আমরা আইনস্টাইন ইকুয়েশন থেকে আমরা কি জানি, ই সমান সমান এইচ নিউ, ই সমান সমান mc²। তাহলে এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিল। এইবার আমরা 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন থেকে পাই, 1 and 2 থেকে পাই কি পাবো, একটা থেকে কি পাচ্ছি, c/λ সমান সমান mc²। তাহলে c কাটা গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা সমান সমান h/mc। সিটা কি বলছে, আলোর গতিবেগ। যেহেতু ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে সমান নয়, সেই জন্য এটাকে আমরা কি বলবো,
এটাকে বলবো যে সিকে আমরা কি বলবো, ল্যামডা সমান সমান h/mv, ভি দ্বারা প্রকাশ করব। যেহেতু ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে সমান নয়, তাই আমরা সিকে কনভার্ট করছি ভি দিয়ে। তাহলে এই ইকুয়েশনটা আমরা প্রতিষ্ঠা করতে পারলাম। জাস্ট ডি ব্রগলি এই ইকুয়েশনটাই তৈরি করেছিল, দেখো ল্যামডা সমান সমান h/mv, সেটাই আমরা প্রতিষ্ঠা করলাম থেকে, একটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে, আর একটা কোথা থেকে, আইনস্টাইন ইকুয়েশনকে আমরা মার্চ করলাম। মার্চ করার পরে আমরা কি পেলাম, ল্যামডা সমান সমান h/mv। তাহলে এটা দেখা গেল। এবার নেক্সট কি আসছে, নেক্সট আমাদের আসছে যে হাইজেনবার্গ। এইবার তোমাদের কি ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন থেকে অনেক সময় কি হয়, আমি আর একবার তোমাদের বলে দিই যে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন যখন থাকছে না, তখন এই ল্যামডা সমান h/mv থেকে তোমাদের একটা বেগ দিয়ে দেবে, একটা তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনে বলে দেবে, প্লাঙ্কের কনস্ট্যান্ট, এটা তোমরা জানো, এর মানটাও জানো, সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে আমি করিয়েছিলাম। তাহলে এইটার মান যদি তোমরা জেনে থাকো, তাহলে বলে দেবে যে তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনের এত, ভেলোসিটি এত, তাহলে তার মাস কত হবে। তাহলে এই রকম 4 ধরনের অঙ্ক তোমাদের ছায়া প্রকাশনের বইতে আছে, উদাহরণগুলো করে নেবে। এবার যখন আমি তোমাদের মডেল কোশ্চেন পেপার করাবো, তখন প্রচুর অঙ্ক পাবে, এখান থেকে তোমরা সলভ করবে, জাস্ট ইকুয়েশানে পুট করবে, কাটাকুটিটা ঠিকঠাক করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। আর ইউনিট কনভার্সন একটাই লাগে, জুলকে তোমাকে অনেক সময় কেজিতে কনভার্ট করতে হয়, সেটাও আমি শিখিয়ে দেবো। এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনলি প্রিন্সিপাল। হাইজেনবার্গের আনসার্টেনলি প্রিন্সিপালে কি বলছে, ইলেকট্রন বা ওই জাতীয় কোনো গতিশীল, ওই জাতীয় কোনো গতিশীল কণার অবস্থানকে ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করা হয়। অবস্থান ও ভরবেগকে কি প্রকাশ করা হয়, ডেল্টা পি, নির্ণয় করা নির্দিষ্ট মুহূর্তে সম্ভব নয়। তাহলে কি বলেছে, ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্রাতিক কোনো গতিশীল কণার অবস্থান ও ভরবেগ নির্দিষ্ট মুহূর্তে নির্ণয় করা সম্ভব নয়। ধরো ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তাহলে আমরা ধরো এখানে ইলেকট্রনটা আছে, আমরা লাইট ফেলে এখান থেকে দেখার চেষ্টা করলাম, সেই নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন তো যেহেতু গতিশীল এখানে এসে হাজির হয়ে গেছে। তাহলে আমরা দেখার চেষ্টা করেছি এখানে, ও এনার্জি অ্যাবজর্ব করে লাইট যখনই ফেলেছি এখানে চলে আসলো, তাহলে আমরা দেখার চেষ্টা করছি এখানে চলে আসছে এখানে। তাহলে যখন গতিশীল হবে তার অবস্থান ও ভরবেগ একই মুহূর্তে নির্ণয় করা সম্ভবই নয়। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, গাণিতিক রূপ আমরা কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি ডেল্টা এক্স, ডেল্টা এক্স অবস্থান, আর ভরবেগ কি, ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। এটা মাথায় রাখবে, এটা একদম মুখে রাখবে। আমরা যখন আগে যখন ক্লাস হতো, আগে যখন এক্সাম হতো, তখন বলতো হাইজেনবার্গের আনসার্টেনলি প্রিন্সিপাল কি এবং তার গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো 2 নম্বরে। কিন্তু এখন তোমাদের এমসিকিউ এসে হয়তো এই তত্ত্বটা তুলে দিয়ে একটা এমসিকিউ করতে পারে, তবু ইম্পসিবল, আসার সম্ভাবনা খুবই কম, ইম্পসিবল বলবো না, কিন্তু তোমার এই গাণিতিক রূপ থেকে তোমাকে একটা ম্যাথ আসার চান্স আছেই আছে। তাহলে এখান থেকে যদি আমি আরেকটু ভেঙে দিই, তাহলে কি বলতে পারি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, মানে আমরা কি জানতাম, এই পি ডেল পি সমান আমরা লিখতে পারি এম ডেল্টা ভি, পি সমান সমান এম ভি, এটা আমরা জানি। কিন্তু আমরা এম এর আগে এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইজিক্যাল টু h/4π। তুমি বলবে স্যার এই এম এর আগে ডেল্টা চিহ্নটা দিলেন না কেন? দেখো মাসটার কোনো পরিবর্তন হবে না, গতিশীল অবস্থায় ভেলোসিটির পরিবর্তন হতে পারে, কারণ গতিশীল কণা বৃত্তপথে যখন যাচ্ছে
তখন একটা বাঁকে কি হবে, বাধা সৃষ্টি হবে, তো গতি পরিবর্তন করবে সবসময়। ত্বরণের সৃষ্টি হলে গতির পরিবর্তন করবে, আর গতির পরিবর্তন করলেই আমার কি ত্বরণের সৃষ্টি হবে। ত্বরণ গতি ভরবেগের পরিবর্তন হয়, এটা জানো। তাহলে বেগের পরিবর্তন হবে আর অবস্থার পরিবর্তন হবে, কিন্তু মাস তো কনস্ট্যান্ট থাকবে। কোনো বস্তুর ভর কি চেঞ্জ হয় যখন গতিশীল হয়? হয় না নিশ্চয়ই। তাই আমি এর আগে ডেল্টা বসালাম না। তাহলে এই ইকুয়েশান থেকে একই রকমভাবে তোমাকে ম্যাথ দেবে, বলে দেবে এখানে ডেল এক্স হচ্ছে কি বলছে, অবস্থার অনিশ্চয়তা, আর ডেল ভি কি বলছে, গতিবেগের অনিশ্চয়তা, আর এমটা হচ্ছে বস্তুর মাস। তাহলে সেই ইকুয়েশানটা, এটা এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর এখান থেকে 4 পাই আমরা মান জানি। তাহলে এই ইকুয়েশান থেকে আমরা যদি বলে দেয় ইলেকট্রনের অবস্থান অনিশ্চয়তা এত, বেগের অনিশ্চয়তা এত, তাহলে সেখান থেকে মাসের মান আমরা বার করতে পারবো। আর যখন ম্যাথ করবে তখন গ্রেটার দ্যান ইকুয়াল টু না করে তোমরা ইকুয়াল টু আকারেই ম্যাথটা করবে, সলভ করবে যখন। আর যখন গাণিতিক রূপ লিখবে তখন গ্রেটার দ্যান ইকুয়াল টু তোমাদের মাস্ট লিখতেই হবে। তাহলে আমাদের হয়ে গেল হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। এবার যে জিনিসটা আমাদের আসবে মেন, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। খুব ইম্পর্টেন্ট জিনিস কোয়ান্টাম তত্ত্ব। তাহলে কোয়ান্টাম তত্ত্বে আসতে গেলে আমাদের কি করতে হবে? কোয়ান্টাম তত্ত্বের মধ্যে কি আসে? একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজুমেথাল কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এই 4 ধরনের কোয়ান্টাম নাম্বার আমাদের পুরো ঠোঁটস্থ করতে হবে। আর এর থেকে প্রচুর কিছু বোঝার আছে, আর প্রচুর এর থেকে কোশ্চেন আসে। সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা বাংলায় বলি কি বলছি, মুখ্য কোয়ান্টাম নাম্বার, আর এটাকে আমরা বলি গৌণ কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে ম্যাগনেটিককে আমরা বলি চুম্বকীয়, আর এটাকে বলি ঘূর্ণন। তাহলে 4 ধরনের কোয়ান্টাম নাম্বার আমরা যদি বাংলায় প্রিন্সিপাল না বলে তাহলে মুখ্য বলবো, অ্যাজুমেথাল না বলে গৌণ বলবো, আচ্ছা ম্যাগনেটিক না বলে চুম্বকীয় বলবো, স্পিন না বলে ঘূর্ণন বলবো। এইবার আমাকে একটা কিছু মাথায় রাখতে হবে, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দ্বারা ডিনোট করি, অ্যাজুমেথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দ্বারা ডিনোট করি, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এমএল দ্বারা ডিনোট করি, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা এমএস দ্বারা প্রকাশ করি। এটা আমাদের মাথায়, পরীক্ষায় তোমাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার না বলে এন বলে দিতে পারে, তারপর গৌণ কোয়ান্টাম নাম্বার বা অ্যাজুমেথাল কোয়ান্টাম নাম্বার না বলে তোমাকে এল বলে দিতে পারে, তোমাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার না বলে এমএল এর মান বলে দিতে পারে, আবার তোমাকে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণনীয় কোয়ান্টাম নাম্বার না বলে তোমাকে বলে দিতে পারে যে এমএস। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এইবার আমরা একটা করে একটা পার্টে ঢুকবো। একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি, এ দ্বারা কি বোঝায়, এর কি ধর্ম, ইলেকট্রনের কি ধর্ম এ প্রকাশ করে, সেইটা আমরা জানবো। এইবার তাহলে আমরা মেন আসবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা কি প্রকাশ করব? এন এর প্রতিটি মানের জন্য, এখানে 1 নম্বর আমরা লিখব এন এর প্রতিটি মান, এন এর প্রতিটি মান একটি কক্ষ বা শক্তি স্তরকে নির্ণয় করে। যেমন এক্সাম্পল, আমরা কি জানতাম, এন এর মান 1 হলে সেটা কি কে কক্ষ। তাহলে আমি কি বলেছি, এন এর একটা মান একটা কক্ষ বা শক্তি স্তরকে নির্ণয় করে। তাহলে এন এর মান যদি 1 হয় কে কক্ষ। আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম তাহলে প্রথম কক্ষকে কি বলা হয়, কে কক্ষ, পরেরটা এল এম এই রকমভাবে গিয়েছিল। তাহলে এন এর মান 1 হলে কে কক্ষ, এন এর মান 2 হলে এল কক্ষ, আচ্ছা এন সমান 3 হলে এম কক্ষ, এন সমান 4 হলে এন কক্ষ। তাহলে বোঝা গেল এখানে
যে এক একটা এনের প্রতিটি মান এক একটি কক্ষ বা শক্তি স্তরকে নির্ণয় করে। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম কক্ষ থেকে। একটু দেখো, যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম ঠিক একই রকমভাবে আমরা এবার কি বলবো, এনের মানগুলো কি হয়, সবসময় পূর্ণ সংখ্যায় হয়, 1 2 3 4, এগুলো তো আমরা আগে থেকেই জেনে এসেছি, এগুলো বলার কিছু নেই। আর কি আছে, আর আছে এনের মান যখন বৃদ্ধি হবে না, তখন শক্তির মানটা বা কক্ষকগুলির স্তর আকারটা অনেকটা বড় হয়ে যাবে, শক্তি বা স্তরটা। তাহলে এনের মান বৃদ্ধি পেলে, পরের পয়েন্ট লেখো, এনের মান বৃদ্ধি পেলে কি বলছে, আকার ও শক্তি স্তরের মান তাহলে এনের মান যখন বৃদ্ধি পাবে, কে কক্ষ প্রথম, এর আকার ছোট, তার তুলনায় এল কক্ষের আকার বড় হয়, এম এন পরপর আমরা যেভাবে যাব, তাহলে কি হয় যে শক্তির আকার বড় হচ্ছে এবং শক্তি স্তরটাও বাড়ছে। এটা এমনি বলার কিছু নেই। এবার নেক্সট আমরা আর কি জানবো, এইটা থেকে আর কি বলতে পারবো, আর আমরা বলতে পারবো যে এনের নির্দিষ্ট মানের জন্য কক্ষক বা অরবিটাল সংখ্যা সমান সমান এন স্কোয়ার। তুই বলতে পারবো এর মানেটা কি, এনের মান যদি 1 হয়, পরবর্তীকালে দেখবে পুরোপুরি শেষ যখন হবে, এনের মান যদি 1 হয় তাহলে এনের স্কোয়ার, তাহলে কক্ষক সংখ্যা বা অরবিটাল সংখ্যা, অরবিটাল নাম্বার কী হবে বলো তো, এনের মান 1 হলে একটাই হবে, এনের মান 1 হলে একটাই হবে, এনের মান সেটা কি হয়, একমাত্র 1s হয়, সেটার কক্ষক সংখ্যা একটাই হবে। এনের মান যখন 2 হবে, 2 এর স্কোয়ার 4টে, সেই 2 এর স্কোয়ার 4, এন সমান 2 হবে, 2 এর স্কোয়ার 4 হবে, 4 কি হয়ে যায় 2s আর 2p, 2s এ কটা কক্ষক থাকে, একটা, 2p-তে 3টে কক্ষক থাকে, সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এগুলো আমি শেখাবো, অসুবিধা নেই। শুধু এটা জানো, এনের নির্দিষ্ট মানের জন্য কক্ষক বা অরবিটাল সংখ্যা এন স্কোয়ার। একটা কথা এখানে আমার বলতে খেয়াল নেই, এখানে যখন আমরা দেখেছিলাম না, তখন এখানে একটা কথা আমাকে বলতে হতো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কক্ষ পাই, প্রিন্সিপাল মান নাম্বার থেকে কক্ষক বা সেল, কক্ষ বা সেল, তারপরে আসছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেখান থেকে কি পাই, উপকক্ষ বা সাবসেল, বোঝা গেল। তারপরেরটা থেকে আমরা কি পাই, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে কক্ষক বা অরবিটাল, যেভাবে তুমি উচ্চারণ করবে। আর শেষটা থেকে স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে যে এর মধ্যে ইলেকট্রনটা আপফিল্ড না ডাউনফিল্ড, প্লাস হাফ না মাইনাস হাফ থাকবে, সেটা জানতে পারবো। তাহলে বোঝা গেল। প্রথম কি বলছি, প্রথম হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কক্ষক পাবো বা সেল। আচ্ছা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি পাবো, উপকক্ষক বা সাবসেল। আর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি যে কক্ষক বা অরবিটাল। এটা তোমাদের মাথায় রাখবে। তাহলে কোথায় বলছিলাম, আরেকটা ক্ষেত্রে এনের নির্দিষ্ট মানের জন্য কোনো একটা কক্ষকে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, তার সূত্র (2n²). এটা মাথায় রাখবে যে সর্বোচ্চ, এটার ক্ষেত্রে একটা কথা বলা যায় যে 32-এর উপরে থাকে না, সেটা আমরা ম্যাথমেটিক্যালভাবে দেখাবো কেন থাকে না। এই মোটামুটি জানলেই তোমাদের হয়ে যাবে। শুধু এটা রাখবে যে এনের মান 1 হলে কে কক্ষ, এনের মান 2 হলে কে এল এম এন, এনের মান পরিবর্তন হয়, এটা আশা করছি তোমরা সবাই জানো। এরপরে নেক্সট আমরা চলবো
গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার গৌণ কোয়ান্টাম সংখ্যা তোমাদের জানতে গেলে তোমাদের অনেকগুলো জিনিস জানতে হবে। গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা তোমাদের জানতে গেলে তোমাকে একে কি দ্বারা ডিনোট করে? এল দ্বারা ডিনোট করে। এইবার তাহলে এক একটা এন এর মানের জন্য, মুখ্য কোয়ান্টাম নাম্বার মানের জন্য এন এর মানের জন্য এল এর মান হয় কত বলো তো? 0 থেকে n-1 পর্যন্ত। যেমন কি যদি বলে যায় যে n এর মান 2, n = 2, তাহলে l এর মান হয় কত? আমি বলেছি 0 থেকে n-1, তাহলে 0 1। একই রকমভাবে n এর মান যদি 3 হয় তাহলে l এর মান হবে 0 1 2, n-1 মানে 3 থেকে 1 বিয়োগ করলে 2 পর্যন্ত আসে। তাহলে এটা বোঝা গেল। আর একটা কথা তুমি বলতে পারো যে আমরা l এর মান থেকে কি পাই? উপকক্ষ। তাহলে তোমার l এর মান আর এদিক থেকে উপকক্ষ, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। l এর মান যখন 0 হবে, উপকক্ষের এটা প্রতীক, উপকক্ষের প্রতীক। l এর মান যখন 0 হবে তখন s, উপকক্ষটা s দ্বারা ডিনোট করা হয়। l যদি 1 হয় এটাকে p দ্বারা ডিনোট করা হয়, 2 l 3 d আর f। তাহলে উপকক্ষগুলি l এর মানের উপর উপকক্ষগুলি কি কি? l এর মান যখন 0 হবে উপকক্ষটা s, l এর মান যখন 1 হবে তখন উপকক্ষটা p, l এর মান 2 হলে d আর l এর মান 3 হলে f। এইবার এদের শক্তির ক্রম, উপকক্ষগুলি শক্তির ক্রম s উপকক্ষ, p, d আর f। f এর সবচেয়ে শক্তি বেশি। তাহলে s, p, d, f এদের শক্তির স্তরটা জানা হলো। আর এখান থেকে জানা যায়, আর এখান থেকে তোমাকে জানতে গেলে তোমাকে আগে এবার আসতে হবে মেন জিনিসে। দেখো যখন n = 1 তখন l এর মানটা কি হবে? l = 1 যখন, তখন আমরা কি k সেল বা কক্ষ। তাহলে l এর মানের জন্য n এর মান 1 হলে l এর মান কত পাচ্ছি? 0। 0 হলে আমরা কি বলেছি? উপকক্ষটার নাম হয় s। তাহলে n এর মান 1, উপকক্ষটা হচ্ছে s, s উপকক্ষ, s উপকক্ষ। l এর মান 0, তাহলে তার আগে 1 আছে, তাহলে 1s উপকক্ষ। n এর মান যদি 1 হয় l এর মান কত হয়? 0। সেই জন্য 0 থাকলে কি আমি বলেছি প্রতীকী কি হয়? s। তাহলে সেখান থেকে আমরা লিখছি 1s উপকক্ষ। এইবার একই রকমভাবে n = 2 হলে l কক্ষ। n এর মান, এই n এর মান 2 হলে l এর মান কত কত হয়? n-1 পর্যন্ত 0 থেকে, তাহলে 0 আর একটা কি হবে? আর একটা 1 হবে, দুটো। n এর মান 2 হলে l এর দুটো মান হয়, এখানে আমি দেখিয়েছি। তাহলে কি কি 0 যদি হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো? 1s, সরি n এর মান 2 লিখেছি, তাহলে ওটা 2s লিখতে হবে। তাহলে এটা 2s উপকক্ষ, উপকক্ষটা পরে লিখছি। আর এটা থেকে আমরা যখন পাচ্ছি l এর মান 1 হলে তখন কি বলা হয়? উপকক্ষটার প্রতীকী p, p দ্বারা, দেখো উপকক্ষটা p দ্বারা চিহ্নিত করা হয়। দেখো l এর মান 1 হলে উপকক্ষটা p দ্বারা ডিনোট করি। তাহলে এখানে আমরা 2p লিখব। তাহলে এই দুটোই হচ্ছে এর উপকক্ষ। তাহলে বোঝা গেল। একই রকমভাবে আরেকটা আমি দেখাই, n = 3, k l m কক্ষ,
এল কক্ষক যদি হয় তখন এন এর মান আমরা কোনটা কোনটা পাবো, এল এর মান, এল এর মান আমরা কোনটা কোনটা পাচ্ছি, এল এর মান 0 পাবো, এল এর মান 1 পাবো, 2 n-1 পর্যন্ত। এন এর যা মান হবে এল এর মান কত দূর হবে, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 1 2, 0 হলে আমরা কি দেখেছি, 0 হলে এস, 1 হলে পি, আর 2 হলে ডি। তাহলে এটা থেকে পাবো আমরা 3, যেটা এন এর মান, কক্ষকটা সবসময় আগে লিখবো। তাহলে 3s, 3p, 3d, এইগুলো হচ্ছে উপকক্ষ। তাহলে বোঝা গেল যে কিভাবে আসছে। পরেরটা n=4 তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। তাহলে বোঝা গেল আমার এই পর্যন্ত। এইবার যে মানটা আমরা এল এর মান উপকক্ষের আকৃতিকে নির্ধারণ করে, উপকক্ষের আকৃতিকে কিভাবে নির্ধারণ করবে, নেক্সট এল এর মান উপকক্ষের আকৃতি নির্ধারণ করে। যদি এন এর মান l-1 এর ইকুয়াল টু হয় না, তখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে বৃত্তাকার। এটার মান আমরা পাবো এল এর মান যখন, এটা আমি এল এর মানটা n-1 যখন হবে তখন এটা যেটা পাবো হচ্ছে আমরা বৃত্তাকার। আর এল এর মানটা যখন গ্রেটার দেন n-1 হবে না, তখন পাবো উপবৃত্তাকার। এটা মাথায় রাখবে। এমসিকিউ অনেক সময় ঘুরিয়ে খুব টাফ কোশ্চেন হলে তখনই এরকম কোশ্চেন করবে, তার আগে নয়। তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে আমি বুঝিয়ে দিতে পারি তোমাদের যে 2p অরবিটাল আর 2s অরবিটাল, যদি 2p অরবিটাল আমি করি, 2p আর 2s, এই 2p যদি করি n এর মান এখানে কত 2, আর p যদি আমি ধরি l এর মান এখানে কত, যেহেতু p 0 হলে s, 1 হলে p, তাহলে 1। তাহলে এই সূত্রে আমি বসাতে গেলে n-1 আমি যদি করি, এখান থেকে n-1 এর মান আমার বার হবে 1, আর l এর মানও কত 1, তাই l এর সঙ্গে n-1 এর মান সমান হয়ে যাচ্ছে। তো এই দুটো ইকুয়াল হয়ে গেলে তাহলে 2pটাকে কি বলা হয়, বৃত্তাকার। এবার 2s এর ক্ষেত্রে আমি মান বের করি, এখানে n এর মান কত, প্রথমে যেটা থাকে সেটাই 2, তাহলে 2, আর l এর মান এখানে কত 0, s মানে l এর মান 0, দেখো আগের ক্ষেত্রে দেখিয়েছিলাম। যখন 0 ছিল তখন s, যখন 1 ছিল তখন p, যখন 2 ছিল তখন d, যখন 3 ছিল তখন f। তাহলে এখান থেকে আমি বলতে পারি l এর মান। তাহলে এখান থেকে আমি একই রকমভাবে n-1 যদি বার করি, n-1 তার মানটা বার হবে 1, আর l এর মান 0, তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে n-1 এর মানটা গ্রেটার দেন l এর মান, তাহলে এটার মান হচ্ছে উপবৃত্তাকার। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা এল এর মানের উপর নির্ভর করছে যে অরবিটালটা তোমার বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে, এটা বোঝা গেল। এখান থেকে আর তেমন কিছু নেই, টোটাল জিনিসগুলো একটু মাথায় রাখবে। এইবারে তোমার অনেক সময় একটা কথা বলতে পারে, একটা কোশ্চেন তোমাকে অনেক সময় দিতে পারে যে এখানে যে কোনটা সম্ভব নয়। এই তিনটের মধ্যে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না, এবার আমরা সেটা কিভাবে বুঝবো। এইবার আমরা 2d লিখলাম, 2d, আর একটা লিখি 2p। 2p যদি আমরা লিখি, n এর মান এখানে কত 2, l এর মান 2 এর জন্য l এর মান কি হতে পারে 0,
আর 1 হতে পারে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত হয়। তাহলে এখানে যদি 0 আর 1 হয় তাহলে 0 হলে কি হয় s, 1 হলে p, তাই এটা সম্ভব। ঠিক 2d, n এর মান 2, তাহলে d হলে l এর মান কি হয় 0 আর 1, তাহলে 0 হলে s, 1 হলে p, তাহলে d আসছে না, তাই এই 2d সম্ভব নয়। এটাই জাস্ট ছবি এঁকে এটা লিখবে, যেহেতু l এর মান d পর্যন্ত পৌঁছাচ্ছে না তাই l এর মান এখানে 2d কোনোদিন সম্ভব নয়। 3f এর ক্ষেত্রেও দেখো n এর মান যদি 3 হয় l এর মান কি হয় 0, 1, 2, তাহলে 3 হলে 0 হলে s, 1 হলে p, 2 হলে d। f আছে, f নেই। যদি 3d দিত 3s, 3p তিনটেই সম্ভব, এই তিনটেই সম্ভব, কিন্তু এটা সম্ভব নয়। 2s এর ক্ষেত্রে দেখো n এর মান সমান 2, আচ্ছা s এর মান l এর মান কি হবে এখানে 0 আর 1, 0 হলে s, 1 হলে p, দেখো 2s এটা আছে, তাহলে এটা সম্ভব। কোনটা সম্ভব নয় কোনটা সম্ভব এটা থেকে অনেক সময় কোশ্চেন আসে, তাহলে এটা দেখে নাও যে 2s আর 2pর মধ্যে কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়। আর এখান থেকে খুব একটা কিছু নেই। এইবার তোমাদের এখান থেকে একটা দুটো আর এমসিকিউর মতো কিছু, হ্যাঁ এল এর মান থেকে কোনো উপকক্ষের কক্ষক সংখ্যা পাওয়া যায়, সেটা কি 12+1। যদি বলে দেয় এল এর মান 2, তাহলে কতগুলো কক্ষক পাওয়া যাবে, তাহলে এই সূত্র থেকে আমি বলতে পারি 2 ইন্টু এল এর মান 2 বলে যে +1, তাহলে 5টা কক্ষক পাওয়া যাবে। এটা মাথায় রাখবে। ঠিক একই রকমভাবে কোনো কক্ষকে কোনো উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন, কোনো উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন যদি বার করতে বলে 2 ইন্টু 12+1, এই রুলস দ্বারা বার করতে পারবে। যদি এল এর মান বলে দেয় সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকে, তাহলে এই সূত্র। আর একটা আছে কৌণিক ভরবেগ, সেটার আমরা কি √l ইন্টু l+1 h/2 পাই। এই সূত্র দ্বারা আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। তাহলে এই সূত্রগুলো মাথায় রাখলেই কাজ মিটে যাবে। এইবার আমাদের 3 নম্বর জিনিস আছে চুম্বক কোয়ান্টাম নাম্বার। চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, ml। প্রথম পয়েন্ট হবে তোমার যে এল এর একটা মানের জন্য এল এর মানের জন্য এল এর মানের জন্য ml এর মান হবে কত থেকে, -l থেকে 0 ইনক্লুডিং 0 হয়ে +l পর্যন্ত হবে। বোঝা গেল কেমন? এল এর মান যদি 2 হয় তাহলে ml এর মান হবে -2 থেকে 0 হয়ে +2 পর্যন্ত। তার মধ্যে কে পড়ে, এইটা থেকে 0 হয়ে এত পর্যন্ত, সে তার মধ্যে কি থাকে -2, -1, 0, +1, +2। বোঝা গেল? ঠিক একই রকমভাবে l = 1 হলে কত, -1, 0, +1। বোঝা গেল? বিষয়টা বোঝা গেল যে এইটা। তাহলে এইবার আর একটা জিনিস আছে আমার,
ml এর প্রতিটি মান একটি কক্ষক, ml এর প্রতিটি মান কক্ষক বা অরবিটাল কে নির্দেশ করে। তাহলে এটা বোঝা গেল প্রত্যেকটা ml এর মানের জন্য একটা অরবিটালকে নির্দেশ করবে। সে অরবিটালটা কী রকম হতে পারে, যদি বলে দেয় s অরবিটাল, s অরবিটালের মধ্যে কটা, একটাই কক্ষ থাকে। যদি p বলে দেয় তার মধ্যে কটা কক্ষ থাকে, তিনটে। আচ্ছা, এখানে যদি d বলে দেয় তার মধ্যে 5টা কক্ষক অরবিটাল থাকবে। আচ্ছা, f যদি বলে দেয় তখন এর ক্ষেত্রে 7টা, দেখো 2 করে বাড়ছে প্রত্যেকটায়। ঠিক নিটে কোশ্চেনে ছিল এইচ, তাহলে ASPDF যদি যে বলে ASPDF যদি এফই বলে দেয় তাহলে তোমরা বলতে পারবে যে এফ অরবিটালে কটা, 7টা। এবার যদি বলে ম্যাক্সিমাম ইলেকট্রন তাহলে কি প্রত্যেকটা অরবিটালে 2টো করে ইলেকট্রন থাকে, জানো এরপর স্পিনে দেখব যে প্রত্যেকটা অরবিটালে 2টো করে ইলেকট্রন থাকলে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকে। ঠিক একই রকমভাবে এইরকম ASPDF এই যে কোনো বার করতে পারবে পরপর 2টো করে শুধু অ্যাড করে দেবে। ঠিক একই রকমভাবে তোমাদের একটা ছক দেখায় আমি। এখান থেকে একটা কথা জানা যায় যে কক্ষকের একটা ত্রিমাত্রিক যে স্ট্রাকচার সেটা আমরা পাই। সেই ত্রিমাত্রিক স্ট্রাকচারগুলো কীরকম, শেপগুলো কীরকম হয়, শেপটা তোমাদের দেখানোর আগে আমি একটা ছক তোমাদের দেখাচ্ছি। সেই ছকটা তোমরা এল এর মান, প্রথম ছকে লেখো এল এর মান, দ্বিতীয় ছকে তোমরা লেখো উপকক্ষ, তৃতীয় ছকে লেখো ml এর মান, 4 নম্বর ছকে লেখো কক্ষকের সংখ্যা, তাহলে এল এর মান যদি 0 হয় উপকক্ষকটা হয় এস উপকক্ষ, mlটা কত হয়, mlটা হবে -0 থেকে +0, 0 হয়ে তাহলে একটাই হবে 0। তাহলে 0 হলে উপকক্ষক কি, কক্ষকটা হচ্ছে এস একটি। ঠিক দুই রকম, এল এর মান যদি 1 হয় কক্ষকটা এস পি কক্ষক হয়, এটা তোমরা জানো। ml এর মান কত হয়, -l, 0 হয়ে +l, তাহলে এল এর মান 1, -1, 0 হয়ে +1। তাহলে এখান থেকে কটা পাচ্ছি উপকক্ষক, প্রত্যেকটা এক একটা ml এর মান এক একটা কক্ষককে নির্দেশ করে, আগের পয়েন্টে লিখেছি। তাহলে এখানে কটা, এটা হচ্ছে পি কক্ষক 3টি কক্ষককে নির্দেশ করে। ঠিক একই রকমভাবে এল এর মান যদি আমরা 2 নিই তাহলে কি, এস হলে 0 হলে এস, একটা হলে পি, দুটো হলে ডি। তাহলে ডি এর ক্ষেত্রে কোথা থেকে পাই, -2, -1, 0, +1, +2। এখান থেকে আমরা বলতে পারি যে 5টা, তাহলে ডি অরবিটালে কটা কক্ষক থাকে, 5টি। আগের ক্ষেত্রে বার করছিলাম। ঠিক একই রকমভাবে এল সমান যদি আমরা 3 লিখি তাহলে এফ কক্ষক কত হয়, -3, -2, -1, 0, +1, +2, +3। বোঝা গেল এটা এফ কক্ষক। এখানে কটা হলে এক একটি ml এর মান এক একটি কক্ষককে নির্দেশ করে, তাহলে কক্ষকটার মধ্যে হচ্ছে 7টি। বোঝা গেল বিষয়টা। এবার আমাদের শেষের দিকে চলে এসছে, দেখো এইবার আমাদের আর একটা বাকি থাকছে শুধুমাত্র এর ত্রিমাত্রিক যে এদের কি কক্ষকগুলো একটা বিন্যাস। যদি আমাদের এস বলে দেয়, এস কক্ষকের আকৃতি কী হবে বলো তো, গোলাকার, আর মধ্যে ইলেকট্রন মেঘটা পুরো সারফেসটা বরাবরই থাকে গোলাকারের। যদি পি দেয় তাহলে পি এর ক্ষেত্রে 3টা আমরা দেখেছিলাম, তিনটির ক্ষেত্রে কি এই 3টি। তাহলে 3টের ক্ষেত্রে আমাদের কি দেখতে পাই, 3টির ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা হচ্ছে পিএক্স, একটা হচ্ছে পিওয়াই, আর একটা হচ্ছে পিজেড। এবার পিএক্স যদি আঁকতে বলে, দেখবে এটা ডাম্বেল আকার আকৃতি হয়। ডাম্বেল আকার আকৃতি হলে যদি আমরা পিএক্স এটা লিখি তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর যদি যায়
এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা পি এক্স, ঠিক একই রকমভাবে এটা ওয়াই অ্যাক্সিস ধরে নিলে পি ওয়াই পি জেড। এবার তোমাদের মেন ডিফারেন্স হয়ে যায় ডি অরবিটালে। ডি অরবিটালে এসে তোমাদের একটু সমস্যা হয়ে যায়। ডি অরবিটালের ক্ষেত্রে কি হয়, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার আর কি ডি এক্স জেড ডি ওয়াই জেড ডি এক্স ওয়াই, এই 5 ধরনের কক্ষক দেখা যায়। আমি এখানে ডি এর ক্ষেত্রে বার করেছি এই 5টা কী রকম হয় দেখো, 5টা কক্ষক, 5টা এক একটা এমএল এর মান এক একটা কক্ষককে নির্দেশ করছে। তাহলে -2 থেকে আমরা যদি লিখি, এটা যদি -2 করে এটা হচ্ছে -1, এটা 0, এটা +2, সরি এটা +1, এটা +2, বোঝা গেল? এক একটা এমএল এর মান এক একটা কক্ষককে নির্দেশ করছে। তাহলে এইবার এমএল এর কী হয়, ডাইডাম্বেল আকার, এটার আকৃতি হয় ডাইডাম্বেল আকার। তাহলে ডাইডাম্বেল এইটা মনে রাখবে, যদি ডিএক্স, আমি এইটা আগে ডাইডাম্বেল আকার, এটা অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে এটা ডি, এটা এক্স অ্যাক্সিস লিখলাম আর এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা ডাইডাম্বেল আকার, এটা অ্যালং দ্য অ্যাক্সিস হয়, তাহলে এটা ডাইডাম্বেল আকার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক ডি জেড স্কোয়ার যদি আমি আঁকি, এটা যদি জেড অ্যাক্সিস বরাবর নেই, তাহলে দেখো এটার আকৃতি হবে এই। এবার ডাইডাম্বেল আকার বলে আমরা এইরকমভাবে দেখাই একে, মানে একটা ডাইডাম্বেলের পিছনে আর একটা ডাইডাম্বেল আছে, সেটাকে বোঝানোর জন্য আমরা যেহেতু জেড স্কোয়ার তাই এটা আমরা বোঝাচ্ছি, এটার মানে কিন্তু আরেকটা এই ডাম্বেল আর একটা পিছনে আছে লোভ। এবার এদিকে একটা পজিটিভ সাইন দিলে এদিকে নেগেটিভ হয়, এদিকে নেগেটিভ দিলে এদিকে পজিটিভ হয়, দুটো লোভ, একটা নেগেটিভ লোভ একটা পজিটিভ লোভ। আর এইটার ক্ষেত্রে কি, এইটার ক্ষেত্রে যখন আঁকবো না, এক্স জেড যখন নিচ্ছে, এটা এক্স অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস, কী হয়, অ্যালং দ্য অ্যাক্সিস নয়, বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর ছবিটা আঁকবে, ঠিক আছে? একটা পজিটিভ দিলে উল্টো দিক নেগেটিভ, এদিক পজিটিভ দিলে এদিকে। এটার ক্ষেত্রে একই রকম, তুমি নাম দেবে জাস্ট জেড আর এটা ওয়াই, ঠিক আছে? বিটুইন দ্য অ্যাক্সিস হবে না, বিটুইন দ্য অ্যাক্সিস হবে, অ্যালং দ্য অ্যাক্সিস হবে না। এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ, ঠিক একই রকমভাবে এটা এক্সজেড করবে, দুটো নাম পরিবর্তন করে। তাহলে এই দুটোর ক্ষেত্রে কি অ্যালং দ্য অ্যাক্সিস, এইটা শুধু মাথায় রাখলে যদি কোনো সময় দেয়, এই দুটো হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস আর এই তিনটা হচ্ছে বিটুইন দ্য অ্যাক্সিস, এইটা হয়ে গেল। এবার শুধু ছোট্ট একটা জিনিস আছে আমাদের, স্পিন কোয়ান্টাম নাম্বার। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এইটার ক্ষেত্রে কি হয় বলতো, এক একটা এমএল এর মানের জন্য হচ্ছে প্রত্যেকটা এক একটা এমএল এর মানের জন্য এম এস এর মান হয় দুটো, একটা হচ্ছে +½ একটা -½ একটা হচ্ছে +½ একটা -½ একটা যদি আপ ফিল্ডের দিকে ইলেকট্রন থাকে, ঠিক সেই কক্ষকে একটা ডাউন ফিল্ডের দিকে ইলেকট্রন থাকবে। এখানে আর কিছুই বলার নেই, এখানে শুধু এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রেই। এবার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে তুমি সর্বাধিক ইলেকট্রন তুমি যদি বার করতে চাও, এস কক্ষকে n স্কোয়ার, তাহলে এটা বলা যায় যে এক একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন দুটো থাকতে পারে। এক একটা কক্ষক এমএল এর একটা মানের জন্য এক একটা কক্ষক নির্ধারণ করে। এবার এক একটা কক্ষকে সর্বোচ্চ যে দুটো ইলেকট্রন থাকছে, একটা আপ ফিল্ড একটা ডাউন ফিল্ড, সেটাই নির্ণয় করছে তোমার হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে ওভারঅল যদি আমরা একটা ছবির দ্বারা উপনীত করি টোটালটা জিনিস, তাহলে আমরা কি মুখ্য কোয়ান্টাম সংখ্যার দ্বারা কি পাচ্ছি, কক্ষ পাচ্ছি, আর গৌণ কোয়ান্টাম সংখ্যার দ্বারা উপকক্ষ পাচ্ছি। আচ্ছা, আর একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা কি পাচ্ছি, কক্ষ। আর এস বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এমএস দ্বারা আমরা কি চাচ্ছি, একটা কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন সর্বাধিক থাকে, সেটা হচ্ছে একটা যদি +½ হয় আর একটা হচ্ছে -½ তাহলে ঠিক একই রকমভাবে তোমরা n = 4, এইটা থেকে এল এর, দেখো এল এর মান কটা হবে, এখান থেকে যদি আমি বার করি, এন এর মান যদি 4 হয়, এল এর মান কত হবে, L3, L = 2, L = 1, L = 0। তাহলে 0, n এর মান যদি 4 হয়, L এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। এইবার প্রত্যেকটা L এর মানের জন্য কি ml এর মান হয়, দেখো এল এর মান কি হয়েছে বলেছি, এক একটা এল এর জন্য ml এর মান হয়, ml এর মান কি হবে, +3 +2 G
0 +1 তারপরে 0 -1 -2 -3 এটা +1 হবে। হ্যাঁ, এটা হচ্ছে +1। ঠিক আছে, এই হয়ে গেল। এবার যখন এল এর মান যখন আমি বার করব তখন এল সমান 2, তখন এম এর মান কটা বার হবে বলো তো আমাদের একটু? তখন কি কি বার হবে? +2 +1 0 -1 -2। তাহলে -l থেকে +l বুঝতে পারছো। এল এর মান যখন 1 হবে তখন আমরা কটা পাবো? তখন আমরা 3টে পাবো, -1 0 +1। এল এর মান যখন 0 তখন আমরা একটাই এম এল এর মান পাবো, সেটা হচ্ছে 0। তাহলে বোঝা যাচ্ছে যে এবার প্রত্যেকটার জন্য এখানে কটা পাচ্ছি আমরা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এল এর মান 3 হলে আমরা 7টা পাচ্ছি কক্ষক। তাহলে এখানটায় আমরা বলতে পারি এন এর মান 4। তাহলে এই উপকক্ষকটা হচ্ছে 4f, 4, এটা 4s, এটা 4p, এটা 4d। দেখো যখন এন এর মান এই এল এর মান 0 হয় তখন s, আমরা টার্ম আগে দেখিয়েছিলাম, এল এর মান 1 হলে p, এল এর মান 2 হলে d, এল এর মান 3 হলে f। আর 4f কক্ষে কটা আছে কোয়ান্টাম সংখ্যা আছে? সেটা হচ্ছে f কক্ষে 7টা। সেই 7টায় সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে? এটাই 14টা। প্রত্যেকটা কক্ষকে 2টো করে ইলেকট্রন থাকবে, সেটা স্পিন কোয়ান্টাম সংখ্যার দ্বারা বুঝিয়েছি। তাহলে এখানে 14টা, এখানে 10টা, এখানে 6টা, এখানে 2টো। দেখো ম্যাক্সিমাম 32টা, এই 32টার বেশি থাকতে পারে না, এক জায়গায় আমি বলেছিলাম, সেটা আমি প্রুভ করে দেখালাম। আর বাড়ি তোমরা n = 3, n = 2, n = 3 পর্যন্তই তোমাদের আসে। এই পর্যন্তই থাক। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।